হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 1 ক্লাস 10 কেমিস্ট্রি চ্যাপ্টার 1। ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টারটা কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশন। হ্যাঁ, তো এখানে আমরা আমরা প্রথমেই বলা হয়েছে চ্যাপ্টারে যে আমরা ডেইলি লাইফে অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু চেঞ্জেস দেখতে পাই। ঠিক আছে, যেমন কি মিল্ক যদি আমরা রুম টেম্পারেচার রেখে দিই সামারের দিনে, গরম দিনে, তখন আমরা কি দেখতে পাই, কিছু চেঞ্জ দেখতে পাই। তারপর যদি আমরা আয়রন লোহার কিছু তাওয়া রাখি বা ধরো পেন বা কোনো লোহার যে থাকে সুই বা কিছু রাখি এমনি নর্মাল অ্যাটমসফিয়ারে এমনি রেখে দিই, তো ওটাতে কিছুদিন পরে কী দেখি যে এটা রেডিশ কালার হয়ে যায়। ঠিক আছে, রেডিশ কালার হয়ে যায় আর এটাতে কী ধরে রাস্টিং হয়ে যায় এটাতে। ঠিক আছে, তারপর যেমন গ্রেপস ফার্মেন্ট হয়, যে আমরা খাবার বানাই। ঠিক আছে, ফুড কুক করা হয়, তারপর আমাদের বডিতে যে ডাইজেশন হয়, তারপর আমরা যে রেসপিরেশন করি। ঠিক আছে, তো এই সব কিছুতেই কি কিছু না কিছু চেঞ্জেস আসছে। তারপর দেখো চেঞ্জেস বলতে কি, যে ইনিশিয়ালি আমরা যে প্রোডাক্টটা দেখছি, যে জিনিসটা দেখছি, সেটা কি চেঞ্জ হয়ে যাওয়া। ঠিক আছে, যে ফাইনাল জিনিসটা আর যে ইনিশিয়াল জিনিসটা দুটো থেকে অনেকটা তফাৎ থাকে, তখন ওইটাকে আমরা কিছুটা চেঞ্জ বলি। আর আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ফিজিক্যাল চেঞ্জেস আর কেমিক্যাল চেঞ্জেস বলে দুটো জিনিস হয়। ঠিক আছে, তো এখন ফিজিক্যাল চেঞ্জেস কি? ফিজিক্যাল চেঞ্জেস হয়েছে এমন কিছু যেটাতে ধরো তুমি কোনো শেপ চেঞ্জ করলে বা সাইজ চেঞ্জ করলে বা ফিজিক্যাল স্টেট চেঞ্জ করলে, যেমন হলো ওয়াটার। ঠিক আছে, ওয়াটার যখন লিকুইড স্টেটে থাকে তো ওটাকে আমরা জল বলি, ওয়াটার বলি। ঠিক আছে, তারপর যখন এটাকে আমরা ফ্রিজে রেখে দিই তো ওটা কি হয়ে যায়, আইস হয়ে যায়, সলিড হয়ে যায়। তারপর আবার যখন এটাকে আমরা স্টিম করি বা বয়েল করি তখন কি ওটা ওয়াটার ভেপার হয়ে যায়। ঠিক আছে, তো যখন এটা ওয়াটার ভেপার হচ্ছে তো তখন যদি আমরা এটাকে কুল করে দিই তখন আবার কি এটা লিকুইড ফর্মে এসে পড়বে। তো এখানেই আমরা কি দেখে নিলাম, ওয়াটারের 3টা ফর্ম দেখে নিলাম। তো এটা কি এক টাইপ অফ ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু আমরা কেমিক্যাল চেঞ্জ কোনগুলিকে বলবো? যেমন যখন কোনো একটা এলিমেন্ট বা বলো যে কোনো জিনিস, ঠিক আছে, কেমিক্যাল চেঞ্জ তখনই বলা হবে যখন এটার মধ্যে থেকে কিছু কেমিক্যাল চেঞ্জ হবে। যেমন কি রাস্টিং। ঠিক আছে, রাস্ট হয়ে গেলে কি ওই যে প্রথমে যে ধরো তুমি কি বলবো, ধরো মোমবাতি। ঠিক আছে, তো ক্যান্ডেল যখন আমরা জ্বালাই তখন কি ওটা ক্যান্ডেলটা পুড়ে এটা ছাই হয়ে যায়। ঠিক আছে, বা ধরো উড যে পুরাই তাহলে কি উডটা ছাই হয়ে যায়, তখন আমরা কি আর আগের ফর্মটা কোনোভাবে পাবো না। তো এই টাইপ অফ চেঞ্জেসগুলিকে, যেগুলিতে কি কোনো একটা পার্টিকুলার জিনিসের ইন্টারনালি কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা ওটাকে কি বলবো, কেমিক্যাল চেঞ্জ বলবো। ঠিক আছে, তারপর এখানে তোমরা যেমন একটা এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছ, এনসিইআরটি বুক থেকে দেওয়া আছে। ঠিক আছে, যে ম্যাগনেসিয়াম রিবনকে যদি আমরা বার্ন করি তখন ওটা কি হয়ে যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, যখন আমরা ম্যাগনেসিয়াম রিবনকে বার্ন করছি, ঠিক আছে, তো এটা ড্যাজলিং হোয়াইট ফ্লেম দিচ্ছে। ঠিক আছে, একটা কি শাইনি একটা ফ্লেম দিয়ে হোয়াইট পাউডার আসবে। যেমন এখানে দেখো এই যে হোয়াইট পাউডার। ঠিক আছে, যে প্রোডাক্টটা আসছে এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এর মধ্যে যে অক্সিজেন আছে ওই ম্যাগনেসিয়াম রিবনটা অ্যাকচুয়ালি অক্সিজেনের সাথে রিয়েকশন করছে। ঠিক আছে, তো অক্সিজেনের সাথে রিয়েকশন করে এটা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তো এখন দেখো এখানে এখন কেমিক্যাল রিয়েকশন বলতে কি বোঝায়, যে কেমিক্যাল রিয়েকশন বলতে যে কোনো একটা সাবস্টেন্স যখন এটার মধ্যে কিছু ট্রান্সফরমেশন হবে, ঠিক আছে, যে কোনো নতুন সাবস্টেন্স তৈরি হবে, ওইটা ট্রান্সফর্ম হয়, তখন এটাকে আমরা কি বলি, কেমিক্যাল রিয়েকশন বলি। ঠিক আছে, রিয়েকশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো যেমন কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন স্টেট চেঞ্জ হয়। ঠিক আছে, তারপর কি চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, অনেক সময় কি হয় যে গ্যাস বেরোয় ওই রিয়েকশান থেকে, পার্টিকুলার রিয়েকশান থেকে গ্যাস বেরোয়। তারপর আরেকটা কি, যেমন কি টেম্পারেচারও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তখন কি একটা কেমিক্যাল রিয়েকশনের ক্ষেত্রে এইসব জিনিসগুলি আমরা দেখতে পাবো। এখন দেখো কেমিক্যাল রিয়েকশন যে আমি বললাম এতক্ষণ, তো কেমিক্যাল রিয়েকশনের মধ্যে দেখো এই যে ম্যাগনেসিয়ামের যে একটু আগে আমরা রিয়েকশনটা দেখলাম খানিকক্ষণ আগে, তো ওই রিয়েকশনটার কথা এখানে বলা হয়েছে। যেমন এই যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কোথায় ছিল, অ্যাটমসফিয়ার অক্সিজেন ছিল, তো কি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এখন আরেকটা জিনিস তুমি দেখো এখানে কি বলা হয়েছে, যে এটা রিয়েক্ট্যান্ট আর এটা কি প্রোডাক্ট। এখন রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্ট কি,
রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্ট হলো বেসিক্যালি যে আমরা কোনো একটা রিয়েকশন করার সময় যে জিনিসটা আমরা দেব, ঠিক আছে, যেটা আমরা দেব ওইটাকে কি বলা হয়, রিয়েক্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। আর যেটা ফর্মেশন হবে নতুন ওইটাকে কি বলা হয়, প্রোডাক্ট। আচ্ছা, এখানে দেখো, এখানে যে চেঞ্জ ইন টেম্পারেচার দিয়েছে, এখানে টেম্পারেচার চেঞ্জ বলতে দুটো জিনিস বোঝানো হয়, ঠিক আছে। যেমন টেম্পারেচার কখন চেঞ্জ হবে, দুটো রিয়েকশনের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হতে পারে, যেমন কি একটা কি এন্ডোথার্মিক রিয়েকশন, ঠিক আছে, এন্ডোথার্মিক রিয়েকশন, আরেকটা কি এক্সোথার্মিক রিয়েকশন। একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়েকশন, আরেকটা কি এক্সোথার্মিক রিয়েকশন। দেখুন এক্সোথার্মিক রিয়েকশন কি, এক্সোথার্মিক রিয়েকশন হলো ওটা যেটাতে কি এনার্জি, তো এক্সোথার্মিক রিয়েকশন কোনটা, যেটাতে কি এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক আছে। আর এন্ডোথার্মিক রিয়েকশন কোনটা, এন্ডোথার্মিক রিয়েকশন হয়েছে যেটাতে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। তো আমরা কি পেলাম, এখানে দু টাইপের কেমিক্যাল রিয়েকশন হয়, একটা হয়েছে এন্ডোথার্মিক আর একটা কি এক্সোথার্মিক, ঠিক আছে। তো এন্ডোথার্মিক কেমিক্যাল রিয়েকশন কোনগুলি, যেগুলিতে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। আর এক্সোথার্মিক কোনগুলি, যেগুলিতে এনার্জি রিলিজ হচ্ছে। তো এখন আমরা দেখবো যে কেমিক্যাল রিয়েকশন বা কেমিক্যাল ইকুয়েশন কিভাবে লিখতে হয়, ঠিক আছে। কেমিক্যাল ইকুয়েশন পড়েছিলাম যে ম্যাগনেসিয়াম অক্সিজেন যখন আমরা রিয়েকশন করাই তখন কি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। তো ওটারই কেমিক্যাল ইকুয়েশনটা এইভাবে লেখা হয়, ম্যাগনেসিয়ামের কেমিক্যাল সিম্বলটা কি এমজি, আর অক্সিজেনের সিম্বলটা কি O2, ঠিক আছে। তাহলে কি তৈরি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা সিম্বল কি MgO, ঠিক আছে। তো এখন দেখো এই যে আমরা যে কেমিক্যাল ইকুয়েশনটা লিখলাম Mg+O2 কি হয়, MgO হয়, ঠিক আছে। তো এই কেমিক্যাল ইকুয়েশনটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। তো ওটা চেক করার জন্য আমরা কি দেখব, লেফট হ্যান্ড সাইড কোনটা, এটা, আর রাইট হ্যান্ড সাইড কোনটা, এটা। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে যে নাম্বার অফ অ্যাটমস আছে ওইগুলি কি সেম আছে কি না, এটা দিয়ে আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে ব্যালেন্স, এই যে কেমিক্যাল ইকুয়েশনটা আমরা লিখলাম এটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। তো এই যে কেমিক্যাল ইকুয়েশনটা ধরো এটা তো আনব্যালেন্সড ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন কেন, কারণ কি এখানে Mg কত আছে, এখানে Mg কত আছে, Mg 1 আছে, ঠিক আছে। এখানেও Mg 1 আছে, মানে একটা অ্যাটম আছে। এখানে দেখো অক্সিজেনের কটা অ্যাটম আছে, দুটো অ্যাটম আছে, কিন্তু এখানে অক্সিজেনের কটা অ্যাটম আছে, একটাই আছে, ঠিক আছে। তো কি অক্সিজেন তো ব্যালেন্স না, তার মানে কি ইকুয়েশনটা তো ব্যালেন্স না। তো এই টাইপের কেমিক্যাল ইকুয়েশনগুলি, আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনগুলি, এগুলি কেমিক্যাল ইকুয়েশনও বলা যায়, ঠিক আছে। এই টেবিলটা আমরা ক্লাস 9-এ দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন আয়নের নাম লেখা আছে, বিভিন্ন আয়নের নাম লেখা আছে, আর ওদের পাশে কি ওদের সিম্বলও দেওয়া আছে, ঠিক আছে। যেমন কি হাইড্রোজেনের কি লিখি, H+ লিখি, সোডিয়াম Na, পটাশিয়াম K, সিলভার Ag। তো এমনভাবে এই টেবিলটা আমাদের ক্লাস 9-এ বুকে ছিল, ঠিক আছে, এনসিইআরটি বুকে ছিল। তো এটা তোমরা ভালো করে দেখে নেবে, এখান থেকে মোটামুটি সব সিম্বল বোঝা যায়, ঠিক আছে। যেটা কি নেক্সট টপিক আমাদের হলো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তো আমরা তো এখানে একটা আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন দেখলাম, এই যে Mg+O2 MgO হচ্ছে। তো এখন এই যে কেমিক্যাল ইকুয়েশনটা এটাকে আমরা ব্যালেন্স কিভাবে করব, ঠিক আছে। তো দেখো এখানে এটা ওরা হয়তো বা বুকে করেনি, তো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি ছিল, এটা Mg+O2 কি হচ্ছিল, MgO, ঠিক আছে। তো এখন দেখো এখানে Mgর সাথে নাম্বার অফ অ্যাটম কয়টা, একটা। তো এখানেও কি Mgর সাথে নাম্বার অফ অ্যাটম একটা, কিন্তু অক্সিজেনের সাথে নাম্বার অফ অ্যাটম দুটো, আর এখানে কি ওটা একটা। তো এখন আমরা কি করব, অক্সিজেন যেহেতু একটা আছে এখানে, তো আমরা এখানে 2 লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এখন কি আমার অক্সিজেন কটা হয়ে গেল, অ্যাটম দুটো হয়ে গেল, কিন্তু এখন এখানে ম্যাগনেসিয়ামের সাইডেও কি দুটো অ্যাটম হয়ে গেল, তো আমরা এখানেও একটা 2 লাগিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, এখন আমার ইকুয়েশনটা দেখো, দুটো অ্যাটম অফ ম্যাগনেসিয়াম, দুটো অ্যাটম অফ ম্যাগনেসিয়াম, এখানেও কি অক্সিজেনের দুটো অ্যাটম, এখানেও অক্সিজেনের দুটো অ্যাটম। তো আমরা কি বলতে পারি, এখন আমাদের যে কেমিক্যাল ইকুয়েশনটা বানানো হলো এটা কি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তো আমরা এখন নেক্সট আরেকটা ইকুয়েশন দেখব, যেটা কি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড কি হচ্ছে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, ঠিক আছে। তো জিঙ্কের কেমিক্যাল সিম্বল কি Zn, সালফিউরিক অ্যাসিড কি H2SO4, তো জিঙ্ক সালফেট কি ZnSO4, আর হাইড্রোজেন H2, ঠিক আছে। তো এখানে এখন আমরা কি করব, এই যে প্রত্যেকটা এলিমেন্ট দেওয়া আছে ওগুলির নাম্বার অফ অ্যাটমসগুলি বের করব। তো দেখো এখানে জিঙ্কের কটা আছে, একটাই আছে অ্যাটম লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডেও কয়টা আছে, একটা আছে। হাইড্রোজেন নেক্সট কি হাইড্রোজেনের কটা আছে লেফট হ্যান্ড সাইডে, দুটো আছে,
রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেনের কয়টা আছে? দুটো আছে, ঠিক আছে, ব্যালেন্স। তারপর কি সালফার, সালফারের কয়টা আছে? একটা লেফট হ্যান্ড সাইডে। এখানে রাইট হ্যান্ড সাইডে কয়টা আছে? একটা, তাহলে এটাও ব্যালেন্স সালফার। এখন অক্সিজেন, নেক্সট কে অক্সিজেন, অক্সিজেনের কয়টা অ্যাটম আছে? চারটে। এখানে অক্সিজেনের কয়টা অ্যাটম আছে? চারটে, এখানেও চারটে। তাহলে কি দেখা যাচ্ছে যে আমাদের যে কেমিক্যাল ইকুয়েশনটা এটা কি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। কেন? কারণ কি লেফট হ্যান্ড সাইডে যতগুলি নাম্বার অফ অ্যাটমস আছে ততগুলি কি রাইট হ্যান্ড সাইডেও নাম্বার অফ অ্যাটম সেম আছে, ঠিক আছে। তো এই থেকে আমরা বলতে পারি যে এই যে কেমিক্যাল ইকুয়েশনটা এটা কি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। এই যে তোমার বুকে এটাই দিল যে ইজ এ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা কেমিক্যাল ইকুয়েশন দেখব, Fe আয়রন প্লাস H2O ওয়াটার, ঠিক আছে। তো প্রোডাক্টে কি এলো Fe3O4 প্লাস H2, ঠিক আছে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে Fe-র অ্যাটম কটা? একটা। লেফট হ্যান্ড সাইডে Fe-র অ্যাটম কটা? একটা। রাইট হ্যান্ড সাইডে Fe-র অ্যাটম কটা? তিনটে। তারপর হাইড্রোজেন দেখো, তো ব্যালেন্স কি? ব্যালেন্স তো না। Fe, আমরা এখানটায় একটা টেবিল বানিয়ে নিই। ফার্স্টে কি Fe, Fe-র সাইডে Fe-র অ্যাটম কটা? একটা। কিন্তু রাইট হ্যান্ড সাইডে Fe-র অ্যাটম কটা? তিনটে, ঠিক আছে। এখন নেক্সট কে হাইড্রোজেন, হাইড্রোজেনের লেফট হ্যান্ড সাইডে অ্যাটম কটা? দুটো, দুটো। কিন্তু হাইড্রোজেনের রাইট হ্যান্ড সাইডে কটা? দুটো, ঠিক আছে, হাইড্রোজেন ব্যালেন্স তাহলে। নেক্সট কে অক্সিজেন, অক্সিজেনের লেফট হ্যান্ড সাইডে অ্যাটম কটা? অক্সিজেনের একটি। কিন্তু রাইট হ্যান্ড সাইডে দেখো অক্সিজেনের চারটা অ্যাটম আছে, ঠিক আছে। তো অক্সিজেন তো ব্যালেন্স না, তাহলে আমরা এটাকে কীভাবে ব্যালেন্স করব? ফার্স্টে আমরা Fe-টাকে ব্যালেন্স করব, ঠিক আছে। তো Fe-টা যেহেতু লেফট হ্যান্ড সাইডে একটা আছে আর রাইট হ্যান্ড সাইডে তিনটা আছে, তো তুমি রাইট হ্যান্ড সাইডে 3 লাগিয়ে দাও, ঠিক আছে। এখন কি Fe-টা ব্যালেন্স হয়ে গেছে, কারণ কি লেফট হ্যান্ড সাইডে Fe-র তিনটা অ্যাটম আছে, রাইট হ্যান্ড সাইডেও Fe-র তিনটা অ্যাটম আছে। নেক্সট কে অক্সিজেন, অক্সিজেনের লেফট হ্যান্ড সাইডে কটা আছে? একটা। কিন্তু রাইট হ্যান্ড সাইডে কটা আছে? চারটে। তাহলে অক্সিজেনের সাথেও এখানে দাঁড়াও আমি কেমিক্যাল ইকুয়েশনটা এখানে, তো দেখো এই যে কেমিক্যাল ইকুয়েশনটা Fe প্লাস H2O কি হচ্ছে? Fe3O4 প্লাস H2, ঠিক আছে। তো এখন দেখো Fe লেফট হ্যান্ড সাইডে কটা আছে? একটা। আর রাইট হ্যান্ড সাইডে কটা আছে? তিনটে। তো তুমি এখানে 3 লাগিয়ে দাও। তাহলে এখন দেখো এখানে Fe-র অ্যাটম কটা আছে? তিনটে। এখানেও কটা আছে? তিনটে, তাহলে ব্যালেন্স। নেক্সট দেখো অক্সিজেন, অক্সিজেনের এখানে কটা আছে? রাইট হ্যান্ড সাইডে কটা আছে? চারটে। কিন্তু লেফট হ্যান্ড সাইডে তো একটা আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে 4 লাগিয়ে দাও। তাহলে এখন যে লেফট হ্যান্ড সাইডে আমরা 4 লাগালাম, তো লেফট হ্যান্ড সাইডে আমরা কি দেখছি যে অক্সিজেনের অ্যাটম কটা আছে? চারটে আছে। কিন্তু এখন হাইড্রোজেনের অ্যাটমটা তো বদলে গেল। হাইড্রোজেন তো আগে ব্যালেন্স ছিল, কিন্তু এখন তো আনব্যালেন্স হয়ে গেছে। তো এখন হাইড্রোজেন কটা হয়েছে? এখানে লেফট হ্যান্ড সাইডে কটা হয়েছে? 8টে। তো 8 রাইট হ্যান্ড সাইডেও বানানোর জন্য আমরা রাইট হ্যান্ড সাইডেও 4 লাগিয়ে দেবো। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডে দেখো 3টা Fe আছে অ্যাটম, এখানেও Fe 3টা অ্যাটম আছে। হাইড্রোজেনে দেখো 8টা অ্যাটম আছে, এখানেও 8টা অ্যাটম আছে রাইট হ্যান্ড সাইডে। আর অক্সিজেনের 4টে অ্যাটম আছে লেফট হ্যান্ড সাইডে, অক্সিজেনের 4টে অ্যাটম আছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে এই যে আমরা কেমিক্যাল ইকুয়েশনটা বানালাম এটা কি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বলা হবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখো তোমার বুকের মধ্যে এই স্টেপগুলি করলো, ঠিক আছে। এই যে তোমার বুকে ফাইনাল প্রোডাক্টটা আনলো, তো এটা কি ওই আমাদের প্রোডাক্টটাই এসেছে এখানে, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখবো যে কিভাবে সিম্বল লিখতে হয়, ঠিক আছে, কিভাবে সিম্বল দিতে হয়, কারণ আমরা তো ইকুয়েশন করলে হবে না, ইকুয়েশনের মধ্যে সিম্বলও দিতে হবে। তো এখানে ইকুয়েশনের মধ্যে সিম্বল দেখো, যেমন কি Fe আয়রন, আয়রন তো সলিড, তো সলিড দেওয়া হয়েছে। এখানে দেখো H2O, H2ওর পাশে গ্যাস কেন? কারণ আমরা কি জানি H2O তো লিকুইড, তো এখানে গ্যাস কেন দিয়েছে? এখানে H2O-কে গ্যাস দিয়েছে কারণ কি এই যে কেমিক্যাল ইকুয়েশনটা হয়েছে এটা কি স্টিমের মাধ্যমে হয়েছে, ঠিক আছে, তাই জন্য এটাতে গ্যাস দেওয়া হয়েছে। তো দেখো নেক্সট যে এলিমেন্টটা আছে এটাতে কি সলিড এস দেওয়া আছে, আর নেক্সট H2 যে H2 কি গ্যাস দেওয়া আছে, ঠিক আছে। H2 গ্যাসটা কি চলে গেছে, এটা কি H2 গ্যাসটা যে ওই যে ইভলিউশন অফ গ্যাস আমরা পড়েছিলাম উপরে, তো এই যে H2 গ্যাসটা এটা কি বেরিয়ে গেল ইকুয়েশন থেকে। তো এখানে দেখো আমরা কি গ্যাসেস কিছু জন্য আমরা কি জি লিখবো, লিকুইড কিছুর জন্য আমরা কি লিখবো এল লিখবো, সলিড কিছুর জন্য কি লিখবো এস লিখবো,
আর একটা নতুন টার্ম এলো যেটা কি অ্যাকোয়াস, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো অ্যাকোয়াস জিনিসটা কি। অ্যাকোয়াস জিনিসটা হলো যে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে সবসময় ওয়াটারটা কি হিসাবে কাজ করবে, ওয়াটারটা সলভেন্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো যে ইকুয়েশনগুলিতে ওয়াটারটা কি সলভেন্ট হিসাবে কাজ করছে ওইগুলিকে আমরা, ওই টাইপের ইকুয়েশনগুলিকে আমরা কি বলবো, অ্যাকোয়াস সলিউশন বলবো, ঠিক আছে। এটা আমরা সামনে পাবো। আচ্ছা, তো নেক্সট দেখো, নেক্সট আমাদেরকে এখানে একটা টার্ম দেওয়া আছে যে ক্যাটালিস্ট, ঠিক আছে। তো ক্যাটালিস্ট কি, আর আরেকটা টার্ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রেসিপিটেট। প্রেসিপিটেট প্রেসিপিটেট জিনিসটা কি, প্রেসিপিটেট হলো বেসিক্যালি একটা কোনো ইনসলিউবল সলিড, ইনসলিউবল সলিড যেটা কি কোনো একটা রিয়েকশানে তৈরি হয়েছে আর এটা কি নিচে সেটেল ডাউন করে গেছে, ঠিক আছে। নিচে কি সেটেল ডাউন করে গেছে, এটা কি ইনসলিউবল, তো রিয়েকশনটা থেকে এটা মিশতে পারেনি আর ও কি নিচে সেটেল ডাউন হয়ে গেছে। তো এমন জিনিসকে আমরা কি বলবো, প্রেসিপিটেট বলবো। আর আরেকটা জিনিস কি ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট ক্যাটালিস্ট বলতে কি, ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা কি কোনো রিয়েকশনের স্পিডটাকে হয়তোবা বাড়িয়ে দেবে আর নয়তোবা কমিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু ও নিজে কোনো সময় কনজিউম হবে না কোনো একটা কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে। নেক্সট দেখো, এখানে আমরা যে কিছুক্ষণ আগে দেখো আমরা সবাই খাবার খাচ্ছি, আমরা কি দুই টাইপের টেম্পারেচার চেঞ্জ দেখতে পাই, একটা কি এন্ডোথার্মিক, একটা কি এক্সোথার্মিক, ঠিক আছে। তো এখানে আমরা দুটো এন্ডোথার্মিক কেমিক্যাল ইকুয়েশনের এক্সাম্পল দেখছি, ঠিক আছে। CO প্লাস 2H2 কি হচ্ছে 340 ATM দেওয়া হচ্ছে আর কি হচ্ছে CH3OH, ঠিক আছে। তো এই যে পার্টিকুলার কেমিক্যাল ইকুয়েশনটাতে এটাকে আমরা এনার্জি প্রোভাইড করতে হচ্ছে, তো এটা কি একটা এন্ডোথার্মিক কেমিক্যাল ইকুয়েশন। তারপর নেক্সট ইকুয়েশন দেখো 6CO2 প্লাস 12H2O, এটাতে কি সানলাইটের ক্লোরোফিলের মাধ্যমে হচ্ছে, তো C6H12O6 যেটা কি না গ্লুকোজ, ঠিক আছে। আর কি হচ্ছে O2 আর H2O হচ্ছে, ঠিক আছে। তো এটা কি একটা এন্ডোথার্মিক রিয়েকশন, এটাও একটা এন্ডোথার্মিক রিয়েকশনের এক্সাম্পল। তারপর আমাদের নেক্সট যে টপিক ওটা কি যে টাইপস অফ কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। তো কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে আমরা বেসিক্যালি 4টা টাইপস দেখতে পাবো, ঠিক আছে। তার মধ্যে প্রথম টাইপের নাম কি, প্রথম টাইপের নাম হলো কম্বিনেশন রিয়েকশন, ঠিক আছে। তো কম্বিনেশন রিয়েকশনের মধ্যে দেখো আমরা কি প্রথমে একটা রিয়েকশন দেখবো যেটা কি ক্যালসিয়াম অক্সাইড যখন ওয়াটারের মধ্যে তুমি রিয়েকশন করাবে তখন কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে আর অনেক পরিমাণ হিট বেরোবে, ঠিক আছে। তো এই রিয়েকশনটা বেসিক্যালি কি এক্সোথার্মিক রিয়েকশন, ঠিক আছে। তো বেসিক্যালি CaO প্লাস H2O কি হচ্ছে CaOH2 আর হিট রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো কম্বিনেশন রিয়েকশন কাকে বলা হবে, কম্বিনেশন রিয়েকশন এমন কোন একটা রিয়েকশনকে বলা হবে যেমন কি ধরো এখানে A আছে প্লাস B আছে, ঠিক আছে। A আর B দুটো কি কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে। তো দুটো বা তার থেকে বেশি এলিমেন্ট মিলে যখন একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করবে তখন ওটাকে কি বলা হবে, কম্বিনেশন রিয়েকশন বলা হবে। এই যে দেখো such a reaction in which a single product is formed from two or more reactants is known as combination reaction. তো ঠিক এই কথাটাই লেখা হয়েছে যে যখন আমরা কোনো দুই বা তার বেশি রিয়েক্টেন্টস দিয়ে কোনো একটা পার্টিকুলার সিঙ্গেল প্রোডাক্ট আমরা পাবো তখন এটাকে কি বলা হবে, কম্বিনেশন রিয়েকশন বলা হবে, ঠিক আছে। তো দেখবে তুমি এই যে স্ল্যাক লাইমটা আমরা পেয়েছিলাম এটা দিয়ে কি ভিলেজে অনেক সময় দেখা যায় যে ভিলেজ যে বাড়িগুলো থাকে ওদের ওয়ালের মধ্যে কি করা হয়, এই যে স্ল্যাক লাইমটা দিয়ে হোয়াইট ওয়াশিং করা হয়, ঠিক আছে। তো এখন যদি হোয়াইট ওয়াশিং করা হয় এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা ওইখানে ছিল, তো ওটা কি করবে অ্যাটমসফিয়ারের মধ্যে যত কার্বন ডাইঅক্সাইড মলিকিউল আছে ওদের সাথে কি করবে রিয়েকশন করে নেবে, ঠিক আছে। তো রিয়েকশন করে কি তৈরি করবে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। আর এই যে ক্যালসিয়াম কার্বনেটটা এটা কি খুব একটা শাইনি অ্যাপিয়ারেন্স দেবে ওয়ালদেরকে, ঠিক আছে। আর সঙ্গে H2O প্রডিউস হবে যেটা কি বাই প্রোডাক্ট। তো এই জন্য কি আমরা দেখতে পাই যে হোয়াইট ওয়াশিং করার পর ওই যে ওয়ালগুলো এগুলি কি খুব শাইনি শাইনি হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটার পিছনে কারণটা এটাই। নেক্সট আমরা আরও কিছু কেমিক্যাল ইকুয়েশনস দেখে নেব, যেমন বার্নিং অফ কোল, ঠিক আছে। এই যে একটা কেমিক্যাল ইকুয়েশন, তারপর কি H2 প্লাস O2 ওয়াটার যে কেমিক্যাল ইকুয়েশনটা এটাও কি একটা টাইপ অফ কম্বিনেশন রিয়েকশন, ঠিক আছে। তোমার যে আমি প্রথমে বললাম এক্সোথার্মিক রিয়েকশন, তো এক্সোথার্মিক রিয়েকশনের এখানে কি আরও একটা এক্সাম্পল দেওয়া হলো, ঠিক আছে। দেখো CH4 প্লাস 2O2 কি হয়েছে CO2 প্লাস H2O, বুঝলে। তো এটাও কি একটা এক্সোথার্মিক রিয়েকশন, এখানে লিখে দিল যে রিয়েকশন ইন হুইচ হিট ইজ রিলিজড অ্যালং উইথ দ্য ফরমেশন অফ প্রোডাক্টস, ঠিক আছে। তো আমি তোমাকে যেটা বললাম যে হিট রিলিজ হবে,
এমন কিছু রিয়াকশন যেগুলো থেকে হিট রিলিজ হয় ওইটাকে আমরা কি বলি, এক্সোথার্মিক রিয়াকশন বলি। হ্যাঁ, তো যখন আমরা খাবার খাচ্ছি তো আমরা কি করছি, যখন আমরা চিউ করছি খাওয়াটাকে তখন আমরা কি করছি, ওই খাওয়ার মধ্যে যে কমপ্লেক্স মলিকিউলগুলি ছিল ওইগুলিকে কি করছি সিম্পল সাবস্টেন্সে কনভার্ট করে নিচ্ছি। তারপর ওই যে ধরো তুমি যে আমরা যে খাওয়ার মধ্যে তারপর আমরা যে খাওয়ার যে কার্বোহাইড্রেট মলিকিউলসগুলো খাচ্ছি আমরা, যেমন কি রাইস, পটেটো, ব্রেড, এইসবগুলি কার্বোহাইড্রেট মলিকিউলগুলি খাচ্ছি, তো এগুলি কি হয়ে যায়, এগুলি ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হয়ে যায়। তো এই যে গ্লুকোজ মলিকিউলটা আছে, এই গ্লুকোজ মলিকিউলটা প্রত্যেকটা সেলে চলে যায়, ঠিক আছে। তো এখন অক্সিজেন গিয়ে কি করবে, প্রত্যেকটা সেলের মধ্যে গিয়ে আমাদের যে গ্লুকোজটা পড়ে আছে ওইখানে ওটাকে ব্রেকডাউন করবে আর এনার্জি তৈরি করবে। তো ওই এনার্জি যে তৈরি করার প্রসেসটা, ওটার কি একটা কেমিক্যাল ইকুয়েশন আছে যেটা কি না কি এটা, ঠিক আছে। যেমন দেখো কি লেখা আছে, C6H12O6 গ্লুকোজ যেটা, আর কি হয় এখানে অক্সিজেন থাকে, যে অক্সিজেন গিয়ে সেটা তো কি করছে, ব্রেকডাউন করছে। আর কি, তো যখন ব্রেকডাউন করে তো ব্রেকডাউন করার পর কি তৈরি হয়, মেইন জিনিস যে এনার্জি তৈরি হয়। আর কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর ওয়াটার তৈরি হয়। এনার্জিটা এটা কি আমাদের বডি বিভিন্ন কাজে ইউজ করে থাকে। আচ্ছা, তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন বেসিক্যালি কি, যখন কোনো একটা সিঙ্গেল কম্পাউন্ড ব্রেকডাউন হয়ে দু বা তার বেশি এলিমেন্টস দেবে বা কম্পাউন্ডস দেবে, তখন ওটাকে আমরা কি বলবো, ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলবো। আর এটা হচ্ছে কেন, কারণ আমরা কি করছি, ওই রিঅ্যাকশনটা হওয়ার জন্য এনার্জি প্রোভাইড করছি বা হিট প্রোভাইড করছি, ঠিক আছে। তো বেসিক্যালি ডিকম্পোজিশন রিঅ্যাকশনের তিনটা টাইপ হয়। তো ফার্স্টে আমরা দেখে নেব থার্মোলাইটিক ডিকম্পোজিশন। থার্মোলাইটিক ডিকম্পোজিশন বেসিক্যালি বলা হবে যখন কোনো একটা কম্পাউন্ড সিম্পল সাবস্টেন্সে ব্রেক হয়ে যাবে যখন আমরা এটাকে হিট প্রোভাইড করব। যেমন ধরো এবি কোনো একটা কম্পাউন্ড, এটাকে আমরা কি করলাম, হিট প্রোভাইড করলাম, তো এটা ব্রেকডাউন হয়ে গেল A+Bতে, ঠিক আছে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নিই, যেমন CaCO3, যখন আমরা এটাকে হিট করব তখন এটাতে কি বেরোবে, CaO+CO2। CaOটা কি সলিড ফর্মে থাকবে আর CO2টা গ্যাসিয়াস ফর্মে থাকবে, যেটা চলে যাবে। তো এখন যে তো আমরা যে এখন ইকুয়েশনটা দেখলাম এটাই তোমার বুকে দেওয়া আছে, যে ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটটা যখন ডিকম্পোজিশন রিঅ্যাকশন হয়ে যাবে আমরা এটাতে কি হিট প্রোভাইড করব। এই যে হিট প্রোভাইড করলাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যেটাকে কি লাইমস্টোন ধরো। তো এটা যখন ডিকম্পোজিশন হয়ে গেল হিট প্রোভাইড করে, তখন এটাতে কি বেরোবে, ক্যালসিয়াম অক্সাইড হবে, যেটাকে আমরা কি বলি, কুইকলাইম বলি। আর কার্বন ডাইঅক্সাইডও গ্যাসও রিলিজ হবে, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাই আমরা দেখলাম, এটা একটা কিসের এক্সাম্পল, এই যে এখানে তোমার বুকেও লেখা আছে যে থার্মাল ডিকম্পোজিশনের রিঅ্যাকশনের একটা কি এক্সাম্পল এটা, ঠিক আছে। আর আমরা যে উপরে ফেরাস সালফেটের ইকুয়েশনটা দেখলাম এটাও কি একটা থার্মাল ডিকম্পোজিশনের রিঅ্যাকশন, এটাও কি একটা থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশনের এক্সাম্পল। তো দেখো এখানে যে ফেরাস সালফেটের ইকুয়েশনটা দেওয়া আছে এটা আমরা ভালো করে বুঝিনি। তো বেসিক্যালি ফার্স্টে বলা হয়েছে যে ফেরাস সালফেট যখন আমরা এটাতে হিট প্রোভাইড করব তখন, তো আমরা এখানে দেখবো যে এই যে কম্পাউন্ডটা ফেরাস সালফেট, তো আমরা এখানে দেখতে পাবো যে এই যে কম্পাউন্ডটা ফেরাস সালফেট এটা ফার্স্টে গ্রিন কালার থাকে। যখন আমরা এটাকে হিট করব, হিট করার পরে দেখা যাবে যে এখানে যে হিট করার পরে কি দেখা যাবে, হিট করার পরে দেখা যাবে যে এটা কি ওয়াটার লুজ করছে আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রিন থেকে হোয়াইটে। গ্রিন থেকে কিসে কালার চেঞ্জ হচ্ছে, হোয়াইটে। তারপর যখন আমরা এটাকে আরো বেশি হিট করব তখন এই হোয়াইট থেকে চেঞ্জ কিসে হয়ে যাবে, রেডিশ ব্রাউন হয়ে যাবে, রেডিশ ব্রাউন হয়ে যাবে। এই যে রেডিশ ব্রাউন কালারটা এটা অ্যাকচুয়ালি ফেরিক অক্সাইডের কালার। আর কি হবে, আর বার্নিং সালফারের স্মেল পাওয়া যাবে, যেটা কি না SO2 আর SO3, সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড। তো এই যে সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড বলতে SO2 আর SO3 এগুলি কি অ্যাসিডিক থাকে নেচারে, যেটা কি এয়ার পলিউশনও করে। এখানে আমরা এই ইকুয়েশনটা দেখতে পাই ফার্স্ট এক্সাম্পল যেটা দিয়েছে। দেন থার্ড এক্সাম্পলটা আমরা কি দেখতে পারি, লেড নাইট্রেট, ঠিক আছে। আমি ইকুয়েশনটা লিখে নিচ্ছি। তো এই হলো লেড নাইট্রেটের বেসিক্যালি ইকুয়েশনটা। এই যে লেড নাইট্রেটটা আমরা হিট করছি এটা কি ইয়েলো লেড মনোক্সাইডটা ডিকম্পোজ করবে, আর কি করবে, যেটা আর কি হবে, ব্রাউন কালারের নাইট্রোজেন ডাইঅক্সাইড ফিউমস বেরোবে আর অক্সিজেন গ্যাসও রিলিজ হবে। এই যে লিড নাইট্রেটটা এটা কি থাকতো, বেসিক্যালি কালারলেস থাকতো। তো এখানে লেড নাইট্রেটের যে ইকুয়েশনটা আমরা দেখলাম ওটা এখানে এক্সপেরিমেন্টের থ্রুতে দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে এখানে লিখেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড রিলিজ হবে, এই হলো ইকুয়েশনটা।
দেন আমরা দেখবো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। তো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশনের মধ্যে সবচেয়ে প্রাইম এক্সাম্পল যেটা, সেটা হলো 2H2O কি হবে 2H2 প্লাস O2। এই ইকুয়েশনটা হলো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশনের খুব একটা ভালো এক্সাম্পল, ঠিক আছে। ওকেও আমরা দেখতে পাবো যেখানে সেটাই করেছে, কিন্তু এখানে তো ইকুয়েশন লেখেনি, জাস্ট একটা অ্যাক্টিভিটির থ্রুতে করে দিল। তো নেক্সট হলো ফটোলাইটিক ডিকম্পোজিশন। তো আমরা দুটো ইকুয়েশন দেখবো এখানে। প্রথমটা কি সিলভার ক্লোরাইডের এক্সাম্পল। সিলভার ক্লোরাইডকে যদি আমরা সানলাইটের মধ্যে রাখি, এখানে তুমি বুকের মধ্যে এই ইকুয়েশনটা দেখতে পাবে সিলভার ক্লোরাইডেরটা। তো এটা কি হচ্ছে গ্রে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হোয়াইট ছিল, এই যে কম্পাউন্ড এটা কি ছিল হোয়াইট, কিন্তু হয়ে গেছে কি গ্রে। এখানেও আমরা একটা ইকুয়েশন পেলাম যে সিলভার ক্লোরাইডটা যখন আমরা সানলাইটে প্লেস করি তো এটা কি হয় কালার চেঞ্জ হয়ে যায়। আর কি নেক্সট আরেকটা দেখবো সিলভার ব্রোমাইডের। তো এখানেও কি দেখা যাচ্ছে যে যদি আমরা সিলভার ব্রোমাইড নিই তো সিলভার ব্রোমাইডটা কি লাইট ইয়েলো কালার থাকে, এটা কি থাকে লাইট ইয়েলো কালার, কিন্তু এটাও কি গ্রে কালারের সিলভার কম্পাউন্ড দিয়ে দেবে। এটাও গিয়ে তার মানে কি এটাও ব্রেকডাউন করবে যখন এটা সানলাইটের আন্ডারে প্লেস করা হবে। তো Ag আর Br2 মানে সিলভার আর ব্রোমিন আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখতে পাবে এখানে তোমাদের এই ইকুয়েশনটা দিল আর এখানে সে কথাটাই বললো। নেক্সট সিলভার ব্রোমাইডের যে এটাও কি সেম ইকুয়েশনটা দিল আর সেম ভাবেই বললো। এখানে বললো যে দেখো ডিকম্পোজিশন রিঅ্যাকশন কি তিন টাইপের, হিট, লাইট আর ইলেকট্রিসিটি তিন টাইপে কি ব্রেকডাউন করে রিঅ্যাক্টেন্টকে, ঠিক আছে। এগুলি কি সবগুলি কিসের এক্সাম্পল এন্ডোথার্মিক রিঅ্যাকশনের এক্সাম্পল। নেক্সট আমাদের হলো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের মধ্যে আমরা এইভাবে এক্সপেরিমেন্টটা করে থাকি, যেটা কি কপার সালফেট সলিউশনের মধ্যে আয়রন নীল ডিপ করে। ডিসপ্লেসমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন বলতে আমরা এমন একটা রিঅ্যাকশনকে বোঝাই যেখানে কোনো একটা অ্যাক্টিভ এলিমেন্ট আরেকটা রিঅ্যাক্টিভ এলিমেন্টকে ডিসপ্লেস করে দেবে। যেমন এখানে এটা একটা হাইলি অ্যাক্টিভ এলিমেন্ট ছিল, ঠিক আছে। তো বিসিটাকে একটা কম্পাউন্ড তৈরি করেছিল, কিন্তু বিটা দেখা গেল যে লেস রিঅ্যাক্টিভ, তো বিটাকে ডিসপ্লেস করে বিটাকে একা করে দিল আর এসিটাকে কম্পাউন্ড তৈরি করে নিল, ঠিক আছে। কেন? কারণ কি এটা কি বি থেকে হাইলি রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তো এখানে আমরা একটা রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়বো, এই যে এই টেবিলটা কি রিঅ্যাক্টিভিটি সিরিজ, ঠিক আছে। তো এখানে দেখো অনেকগুলি এলিমেন্টসের নাম আছে, ঠিক আছে। তো এই যে এলিমেন্টগুলি যেগুলি উপরের দিকে আছে ওইগুলি কি এই যে উপরের দিকে আছে ওইগুলি কি মোস্টলি রিঅ্যাক্টিভ এলিমেন্টস, যেগুলি নিচের দিকে আছে ওইগুলি কি লিস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্টস, ঠিক আছে। তো অবভিয়াসলি মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট যেগুলি এগুলি কি লেস রিঅ্যাক্টিভ এলিমেন্টকে রিপ্লেস করে দেবে, ডিসপ্লেস করে দেবে। তো এটাই আমরা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে দেখতে পাবো। তো এই যে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আমরা পড়লাম, তো এখানে আমরা কয়েকটা রিঅ্যাকশন দেখবো, এক্সাম্পল দেখবো H2S। তো এখন এই যে এক্সপেরিমেন্টটা হলো, এই যে ইকুয়েশনটা হলো, এটাতে কি হয়েছে Znটা কি একটা মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট, তো এটা কি করেছে Hটাকে রিপ্লেস করে ZnCl2 হয়ে গেছে, গ্যাস হিসাবে রিঅ্যাকশন থেকে বেরিয়ে যাবে। তো এই যে হাইড্রোজেন গ্যাসটা বেরিয়েছে এটা কনফার্ম করার জন্য আমরা কি করতে পারি একটা বার্নিং ম্যাচস্টিক, এই যে ইকুয়েশনটার এই যে বার্নিং ম্যাচস্টিক, আচ্ছা। তো এই ইকুয়েশনটা প্রুফ করার জন্য যে হাইড্রোজেন গ্যাস এখান থেকে বেরিয়েছে এটা প্রুফ করার জন্য আমরা কি করতে পারি, কনফার্ম করার জন্য আমরা কি করতে পারি একটা বার্নিং ম্যাচস্টিক এনে সেরে টেস্ট টিউবটা মুখের মধ্যে রাখতে পারি। যখন আমরা রাখবো তখন আমরা কি এটা একটা পপ সাউন্ড করবে। তো এই যে পপ সাউন্ডটা করলো এটা কিসের জন্য, এটা কি ইন্ডিকেট করলো যে ইকুয়েশন থেকে কি H2 গ্যাস লিবারেট হচ্ছে, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনটা এটা কি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। আমরা এনসিইআরটি বুকে দেওয়া কিছু আরো রিঅ্যাকশনস দেখে নেব। আচ্ছা, তো এখন আমরা আরো একটা ইকুয়েশন দেখতে পারি Zn প্লাস H2SO4 কি হতে পারে ZnSO4 প্লাস H2। এখানেও কি সেম দেখা যাচ্ছে যে কি Znটা SO4 এর সাথে বন্ডিং করে নিয়েছে আর H2 গ্যাসটা কি লিবারেট হয়ে যাচ্ছে ইকুয়েশন থেকে, ঠিক আছে। এটাতেও সেম পপ সাউন্ড করবে আর এটাও কি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো এই গেল দুটো এক্সাম্পল। এখন আমরা কিছু ইকুয়েশনস দেখে নেব যেগুলি এনসিইআরটি বুকে দেওয়া আছে, যেমন Fe প্লাস CuSO4 FeSO4 প্লাস Cu প্রোডাক্টে আসবে, ঠিক আছে। যেমন আয়রনটা কি কপার সালফেট সলিউশনের মধ্যে কপারটা থেকে কি আয়রনটা মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট, তো যার জন্য আয়রনটা কপারটাকে রিপ্লেস করে আয়রন সালফেট বানিয়ে নেবে আর কি কপারটাকে ডিসপ্লেস করে দেবে, ঠিক আছে। যেহেতু আয়রনটা কপার থেকে মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট,
তো কি করবে, কপারটাকে ডিসপ্লেস করে আয়রনটাকে সালফেটের সাথে বন্ড বানিয়ে আয়রন সালফেট বানিয়ে নেবে। ঠিক আছে, তো এটা কি একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এক্সাম্পল। নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা কি দেখতে পারি, জিঙ্ক যদি তুমি কপার সালফেট সলিউশনের মধ্যে দাও তাহলে কি হবে, জিঙ্ক সালফেট সলিউশন বানাবে আর কপার কি সাইডে পড়ে থাকবে। সেম পিবি আর কপার ক্লোরাইডের সলিউশন যদি দাও তাহলে কি লেড ক্লোরাইড আলাদা হয়ে যাবে আর কি কপারটা সেম আলাদা রেখে দেবে, কারণ এগুলি সবগুলি যে আমরা দেখছি এফই বা জেডএন বা পিবি এগুলি সবগুলি কি মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট এজ কম্পেয়ার টু কপার। তো তাই জন্য এগুলি কি এই যে এখানে লিখে দিল জিঙ্ক অ্যান্ড লিড আর মোর রিঅ্যাক্টিভ এলিমেন্টস দেন কপার। তাই জন্য কি এগুলি কপারকে ওদের কম্পাউন্ড থেকে ডিসপ্লেস করে দেবে। নেক্সট আমরা দেখবো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কি, এমন একটা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন যেটাতে কি দুটো কম্পাউন্ড থাকবে, দুটো কম্পাউন্ড যে থাকবে ওদের মধ্যে ওদের আয়নগুলি এক্সচেঞ্জ হবে, ক্যাটায়ন আর অ্যানায়ন এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, আর ওটা এক্সচেঞ্জ হয়ে নতুন দুটো কম্পাউন্ড বানিয়ে নেবে। যেমন তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে ফার্স্টে কি এ বি কম্পাউন্ড ছিল, কিন্তু এখন কি বিটাকে রিপ্লেস করে ডি এসে পড়েছে, আর সেম সিটা এর জায়গায় চলে গেছে আর এটা কি সি এর জায়গায় চলে গেছে। তো এই যে তোমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছ আমি বানিয়েছি, তো এখানে তোমরা এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, তো এটাতে কি সেই জিনিসটাই হচ্ছে যে এক্সচেঞ্জ করে নিচ্ছে। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারবো আমরা। তো এখানে আমরা একটা ইকুয়েশন নিয়ে নিলাম, এখানে ইকুয়েশনটা যে নিয়েছি এই যে এই কম্পাউন্ডটা ফার্স্টে কালারলেস থাকবে, সেম এই যে কম্পাউন্ডটা থাকবে এটাও কি সেম কালারলেস থাকবে, কিন্তু রিঅ্যাকশন হওয়ার পরে এটা কি দেখা যাবে ইয়েলো প্রেসিপিটেট বানাবে। ঠিক আছে, ইয়েলো প্রেসিপিটেট বানাবে আর সেম ইকুয়েশনটা কিন্তু কালারলেসই থাকবে। নেক্সট আমরা আরেকটা ইকুয়েশন দেখে নেব, যেটা কিনা তোমাদের বুকে দেওয়া আছে, যে সোডিয়াম সালফেট যদি বেরিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে তখন বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখো এন এটা কি করছে, বি এর পজিশন নিয়ে নিচ্ছে আর বি এটা কি করছে, এন এর পজিশন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এমন ভাবে কি হয় ইকুয়েশনগুলি এক্সচেঞ্জ হয়ে যায় আয়নগুলি ওদের। এখানে কিন্তু একটা জিনিস পাবে যে তোমরা কি ইনসলিউবল হবে। ঠিক আছে, কিছু কি প্রেসিপিটেট হবে, যেমন এই জিনিস এটাই বললো যে ইনসলিউবল সাবস্টেন্স যেগুলি ফর্ম হবে ওইগুলিকে কি বলা হবে, প্রেসিপিটেট বলা হবে, যেটা আমি তোমাকে একদম ফার্স্টে শুরু হতে বলেছিলাম এই চ্যাপ্টার পড়ানোর। তো কি বল, এনি রিঅ্যাকশন দ্যাট প্রডিউসেস এ প্রেসিপিটেট ক্যান বি কল্ড এ প্রেসিপিটেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো যে কোনো রিঅ্যাকশন যেখানে কি প্রেসিপিটেট প্রডিউস হবে ওইটাকে আমরা কি বলতে পারি, প্রেসিপিটেশন রিঅ্যাকশন বলতে পারি। এখানে বলা হয়েছে যে এমন কেন হলো, তো এমন কিছু রিঅ্যাকশন যেখানে কি রিঅ্যাকট্যান্টসের আয়নগুলি এক্সচেঞ্জ হচ্ছে, তো ওই টাইপের ইকুয়েশনকে আমরা কি বলতে পারবো, বা ওই টাইপের কেমিক্যাল রিঅ্যাকশনসকে আমরা কি বলতে পারবো, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলতে পারবো। নেক্সট টপিক দেখো আমাদের কি আছে, অক্সিডেশন এন্ড রিডাকশন। আচ্ছা, তো অক্সিডেশন বলতে কি বোঝাবে, যে হয়তো বা ওখানে কি হচ্ছে এডিশন অফ অক্সিজেন হচ্ছে, নয়তো বা ওইখান থেকে রিমুভাল অফ হাইড্রোজেন হচ্ছে। যেমন আমরা এডিশন অফ অক্সিজেনের একটা এক্সাম্পল দেখবো। এখানে তুমি দেখতে পাবে যে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি অক্সিডেশন অফ কার্বন হচ্ছে। কেন, কারণ কি এখানে দেখো পরে দিয়ে CO2 হচ্ছে, তো ওটা কি এডিশন হচ্ছে, অক্সিজেনটা কি এডিশন হচ্ছে। নেক্সট একটা আমরা দেখবো যে রিমুভাল অফ হাইড্রোজেনের একটা ইকুয়েশন দেখবো। সালফাইডের অক্সিডেশন হচ্ছে, অক্সিডাইজিং এজেন্ট বলতে বোঝানো হয় যে যে সকল সাবস্টেন্স গুলি অক্সিডেশন আনতে সাহায্য করে। O2 and Br2, তো O2 and Br2 এগুলি কি অক্সিডাইজিং এজেন্টস। ঠিক আছে, এগুলি কি অক্সিডাইজিং এজেন্টস। কেন দেখো এখানে তোমার বুকের মধ্যে কিছু অক্সিডেশনের এক্সাম্পল দিল, যেমন কি কপার আর অক্সিজেন যখন, তো কি হবে, কপার অক্সাইড হবে। এটাই বললো যে কপার অক্সাইড হচ্ছে। ঠিক আছে, ব্ল্যাক কালারের একটা সাবস্টেন্স ফর্ম হচ্ছে যেটা কিনা কি কপার অক্সাইড। ঠিক আছে, যখন অক্সিজেন কপারের সাথে অ্যাড করা হয় রিঅ্যাকশনে তখন কি হয়, কপার অক্সাইড ফর্মেশন হয়। এটা কি তার রিঅ্যাকশন। ঠিক আছে, এখানে দেখো কি বলা হয়েছে, if the substance gains oxygen during a reaction it is said to be oxidized। দেখো তো কি বলা হয়েছে, যে কোনো একটা রিঅ্যাকশনের সময় যদি সাবস্টেন্সটা অক্সিজেন গেইন করে তো ওইটাকে অক্সিডাইজড বলা হবে, আর যদি অক্সিজেন লুজ করে তো ওকে কি বলা হবে, রিডিউসড বলা হবে। ওকে কি বলা হবে, রিডিউসড বলা হবে। তো তোমাদের বুকে একটা রিঅ্যাকশন দিয়েছে যে যখন আমরা হাইড্রোজেন গ্যাসকে পাস করাই কপার অক্সাইড দিয়ে তখন কি হয়, কপার অক্সাইডের যে ব্ল্যাক কালারের কোটিংটা থাকে ওইটা কি সরে গিয়ে ব্রাউন কালার একটা সাবস্টেন্স দেখা যায় যেটা কি কপার। তো এভাবে কি রিভার্স ইকুয়েশন হয়ে যায়, তো আমরা কি আবার কপারটা ফেরত পেয়ে নিলাম। এই যে রিঅ্যাকশনটা যেখানে কি কপার অক্সাইডটা কি অক্সিজেন লুজ করেছে, তো এটাকে কি বলা হবে, রিডিউসড বলা হবে। কিন্তু এখানে ব্যাপারটা কি, কপার রিডিউস হয়েছে কিন্তু হাইড্রোজেনটা অক্সিডাইজ হয়েছে। তো এটাই বললো যে হাইড্রোজেন ইজ গেইনিং অক্সিজেন এন্ড ইজ বিং অক্সিডাইজড। ইন আদার ওয়ার্ডস ওয়ান রিঅ্যাক্ট্যান্ট গেটস অক্সিডাইজড while the other gets reduced during a reaction. Such reaction
আর কল্ড অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনস অর রেডক্স রিঅ্যাকশন। তো এমন কিছু রিঅ্যাকশন যেখানে কি অক্সিডেশন হচ্ছে আবার রিডাকশন হচ্ছে, তো ওইগুলিকে আমরা কি বলবো? রেডক্স রিঅ্যাকশন বলবো। এক্সাম্পলস দেখে নিই রিডাকশনের, দেন রিডক্স রিঅ্যাকশনের দেখবো। ঠিক আছে, ফার্স্টে রিডাকশনের এক্সাম্পল দেখে নিই। রিডাকশন অফ নাইট্রোজেন হচ্ছে, ঠিক আছে, এখানে কি হচ্ছে? রিডাকশন অফ নাইট্রোজেন। আরেকটি ইকুয়েশন দেখো ZnO প্লাস সি কি হচ্ছে? Zn প্লাস সিও, তো এখানে কি হচ্ছে? জিঙ্কের রিডাকশন হচ্ছে, ঠিক আছে। রিডিউসিং এজেন্ট বলতে কি? যেমন এখানে অক্সিডাইজিং এজেন্ট বলেছিলাম, এখানে কি পড়বো? রিডিউসিং এজেন্ট। তো রিডিউসিং এজেন্ট এখানে কে কে? H2 আর কে? সি, এগুলি কি এখানে রিডিউসিং এজেন্টস, ঠিক আছে। রিডক্সিয়েশন এক্সাম্পল তোমাদের বুকে দেওয়া আছে যে CuO কপার অক্সাইড আর H2 হাইড্রোজেন গ্যাস কি হবে? কপার আর H2 হয়ে যাবে। তো এখানে কপারের কি হয়েছে? রিডাকশন হয়েছে, কিন্তু হাইড্রোজেনের কি হয়েছে? অক্সিডেশন হয়েছে। তো বোঝা গেছে এই টাইপের রিঅ্যাকশনগুলিকে আমরা রেডক্স রিঅ্যাকশন বলে থাকি। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, যেমন জিঙ্কের ZnO প্লাস সি কি আছে? Zn প্লাস সিও, এটা আরেকটা রিঅ্যাকশন হয়ে যাবে। আরেকটা কি আছে? MnO2 প্লাস 4HCl কি হবে? MnCl2 প্লাস 2H2, আর আলাদা করে Cl2 গ্যাস বেরোবে, ঠিক আছে। এখানে দেখো আমরা যে এই ইকুয়েশনটা দেখেছিলাম ZnOর, তো এটাতে কি হচ্ছে? কার্বন কি হচ্ছে এখানে? এখানে যে কার্বন কি হচ্ছে? অক্সিডাইজড হচ্ছে, কিন্তু ZnO কি হচ্ছে? রিডিউসড হচ্ছে, ঠিক আছে। এখানে পরের ইকুয়েশনটা দেখো, HClটা যে আছে এটা কি অক্সিডাইজ হচ্ছে, আর হয়ে সেটা কি Cl2 ইউজ করছে। তো অক্সিডাইজ কিভাবে হচ্ছে? কারণ কি হাইড্রোজেন রিমুভ হচ্ছে এখান থেকে, তো অক্সিডাইজ হচ্ছে। আর কি হচ্ছে? MnO2 যে কম্পাউন্ডটা ছিল এটা কি রিডিউস হচ্ছে, আর কি হচ্ছে? MnCl2 রিডিউস কেন হচ্ছে? কারণ কি অক্সিজেন রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে এই জিনিসটাই লিখলো। নেক্সট আমাদের হলো কোরোশন। কোরোশন বলতে জিনিসটা হলো যে যখন কোনো একটা মেটাল সারফেসকে কিছু সাবস্টেন্স অ্যাটাক করবে, যেমন কি অক্সিজেন বলতে পারো সাবস্টেন্সটা, বা কি বলতে পারো ময়েশ্চার বলতে পারো, বা অ্যাসিড বলতে পারো। এইসব সাবস্টেন্সগুলি যখন কোনো একটা মেটাল সারফেসকে অ্যাটাক করবে তখন কি ওই মেটাল সারফেসটা কি হবে? কোরোশন হবে। এই যে কোরোশনটা হবে, তো এটা হলে কি হবে? ওই যে মেটাল আইটেমটা এটা কি খুব উইক হয়ে যাবে, আর যে ওর যে মেইন ফর্মটা ছিল এটা কি ধীরে ধীরে ডিমিনিশ হবে। যখন একটা মেটাল অ্যাটাক হয় কিছু সাবস্টেন্স দ্বারা, যেগুলো আমি বললাম, তো এটাকে কি বলা হবে? কোরোড হচ্ছে, আর এই প্রসেসটাকে কি বলা হবে? কোরোশন বলা হবে। এখানে বলা হয়েছে যে সিলভারের যে ব্ল্যাক কোটিংটা থাকে আর কপারের যে গ্রিন কোটিংটা থাকে, এগুলি কি এক্সাম্পল অফ কি কোরোশন, ঠিক আছে। দীর্ঘদিন ধরে তুমি যদি সিলভারকে রেখে দাও, তো সিলভারের যে কালারটা থাকে ওইটা কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায় কিসে? ব্ল্যাক কালার কনভার্ট হয়ে যায়। সেম কপারকে যদি তুমি অনেক দিন ধরে রেখে দাও, দীর্ঘদিন ধরে রেখে দাও, তো কপারটা কি হয়ে যায়? ব্লুইশ গ্রিন বা গ্রিন টাইপের একটা কালার ধারণ করে নেয়, ঠিক আছে। সেম আবার আয়রনকে যদি তুমি রেখে দাও, তো আয়রন কি হয়? রাস্টিং হয়ে যায়। একটা জিনিস বলা হলো যে আয়রনের রাস্টিংটার ব্যাপারে বলা হলো। তো আয়রনের রাস্টিংটা বেসিক্যালি কি? যখন এয়ার বা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে কোনো একটা আয়রন অবজেক্ট, ঠিক আছে, তো এটা কি হবে? রেডিশ ব্রাউন কালার হয়ে যাবে। আর কি হবে? এই যে জিনিসটা হবে এটা কি মেটাল অবজেক্টের মধ্যে খুব ইজিলি হয়ে যায়। তো এটা হলে কি হবে? ওই যে অবজেক্টটা থাকবে এটা কি ধীরে ধীরে করোড হতে থাকবে আর নষ্ট হতে থাকবে, ঠিক। একে প্রিভেন্ট করার জন্য কি দেওয়া হয়? দেওয়ার জন্য কি করা হয়? পেইন্ট করা হয়। তারপর কি করা হয়? গ্রিস করা হয়, টিচিং অর অয়েলিং। তারপর কি করা হয়? অ্যালোয়িং। আমরা দেখবো রেনসিডিটি জিনিসটা কি? বেসিক্যালি রেনসিডিটি হলো যে যখন কি কোনো অয়েল কন্টেনিং বা ফ্যাট কন্টেনিং ফুড আইটেমসে তুমি দীর্ঘ সময় ধরে এয়ারের মধ্যে এক্সপোজড রেখে দেবে, তখন কি হবে? ওইটাতে অক্সিডেশন হয়ে যাবে। আর এর জন্য কি হয়? ওর যে স্মেলটা থাকে বা টেস্টটা থাকে এটা কি চেঞ্জ হয়ে যায়। এটা না হওয়ার জন্য এখানে কিছু কি প্রিভেনশনের স্টেপস দেওয়া আছে রেনসিডিটি না হওয়ার জন্য। রেনসিডিটি প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? অ্যান্টিঅক্সিডেন্টস অ্যাড করতে পারি, যেমন কি আচ্ছা, তো ফার্স্টে কি করতে পারি? অ্যান্টিঅক্সিডেন্টস অ্যাড করতে পারি, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট এটা কি আটকাবে অক্সিডেশন হওয়ার থেকে, ঠিক আছে। তো যদি অক্সিডেশন না হয় আমাদের ফুড আইটেমটাও কি নষ্ট হবে। সেকেন্ড নাম্বার কি দেখতে পারি? নাইট্রোজেন গ্যাস ভরে দিতে পারি। যে বিভিন্ন যে প্যাকেটেড আইটেমগুলি থাকে, যেমন কি চিপস, তারপর আরও যে এমন প্যাকেটিভ নামকিন বা প্যাকেটেড আইটেমগুলি থাকে, এগুলি কি থাকে? নাইট্রোজেন গ্যাস ফিল করা থাকে ভিতরে, যার জন্য কি এগুলি অক্সিডাইজ হয় না, আর এগুলি শেলফ লাইফ কি অনেক বেড়ে যায়। অনেক দিন ধরে এগুলি সেম টেস্টই, তুমি যখনই প্যাকেটটা খুলবে সেম রকম টেস্ট, সেম রকম স্মেলটা আসবে। থার্ড কি করতে পারি? আমরা রেফ্রিজারেশন করতে পারি। রেফ্রিজারেশন করলে তুমি যে খাবারটা ফ্রিজে রাখছো বা
এটা ঠান্ডা অ্যাটমসফিয়ারে রেখেছো, তো ওখানে রাখলে কি হবে, এই যে টেম্পারেচারটা কি অনেকটা কম, তো টেম্পারেচার কম হওয়ার কারণে অক্সিডেশনের প্রসেসটা যে এটা কি অনেকটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, তো অত ইজিলি কি আমাদের এনসিডিটি হবে না, এটাই এখানে লিখলো। তো হলো তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর দি এন্ড। ঠিক আছে, তোমরা সবাই বলবে যে তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারটা এক্সপ্লেনেশনটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও ভিডিওটাতে। ঠিক আছে, আর যদি কোনো ডাউট বা কোয়েরিজ থাকে তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই চ্যাপ্টারের যত কোশ্চেন আনসারগুলি আছে এগুলি আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করে দেবো, আর ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাটাচ করে দেবো। থ্যাংক ইউ।